রাত্রি 10টা বেজে গেলেও পিন্টুবাবু বাড়িতে ফেরে না, তাই তার পরিবারের লোকেরা খুবই চিন্তায় পড়ে। পিন্টুবাবুর বউ রমলা দেবী বাড়ি বাড়ি নিজের স্বামীকে ফোন করতে থাকে, কিন্তু সে কিছুতেই ফোন রিসিভ করে না। তার উপর পিন্টুবাবু ফোনে নতুন কলার টিউন সেট করে। স্বামীর এরকম বুড়ো বয়সে কচিদের মতো রিংটন শুনি রমলা দেবী ভীষণই রেগে যায়। মরণ দশা, বুড়ো বয়সে ভীমরতি হয়েছে, দিল তো বাচ্চা হেজি কলার টিউন সেট করেছে, পরিবার চালানোর টাকা নেই, পয়সা কড়ির দিক থেকে পুরো ফাঁকা, তবুও বুড়ো বয়সে ঢংটা আছে। কিছুতেই তো বুঝতে পারছি না, কোনো মেয়ে ছেলে চক্করে পড়লো নাকি কি জানি। এখন আবার প্রত্যেকদিন নতুন নতুন ঢং হয়েছে, রোজ রাত্রিবেলা দেরি করে বাড়ি ফিরবে, কোথায় কার সাথে দেখা করতে যাই কি জানি। অন্যদিকে পিন্টুবাবু সত্যিই তার নতুন গার্লফ্রেন্ডের সঙ্গে রেস্টুরেন্টে বসে বসে খাবার খায়। সত্যি ডার্লিং, তুমি যদি এই বয়সে আমার জীবনে না আসতে তাহলে আমার জীবনটা একদম ছাড়খাড় হয়ে যেত। ভাগ্যিস সময় মতো তোমার বরটা টপকে গিয়েছিল, তা নাহলে আমার কি হতো বলো তো। তোমাকে আমি কতবার বলেছি ওই বদমাইশের নাম আমাদের মাঝখানে নিয়ে আসবে না। আমার সবেমাত্র 50 বছর বয়স, কিন্তু আমার মা একটা বুড়ো বরের সঙ্গে আমাকে বিয়ে দিয়েছিল, কারণ ওর অনেক সম্পত্তি ছিল। ভাগ্যিস ও টপকে গেছে, আমি ওর সব সম্পত্তি পেয়ে গেছি, আর এখন আমি শুধু তোমাকেই ভালোবাসি। তোমাকে পেয়ে আমি ধন্য হয়ে গেছি। সারাক্ষণ বাড়িতে অভাব অনটন, টাকার অভাব শুনতে শুনতে আর ভালো লাগে না। এই এখন তোমার সাথে যখন ঘুরতে বেরোই, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি, তখন আমার মন খুব ভালো হয়ে যায়। তাছাড়া বাড়িতে সবসময় ডাল ভাত আলু সিদ্ধ খেতেও তো ভালো লাগে না। তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে বাড়িতে ডাল ভাত খাবে সেটা আমি মেনে নেব। আমি তোমার জন্য টেবিল ভর্তি বিরিয়ানি, ফ্রাইড রাইস, মাটন, চিকেন অর্ডার করেছি, তুমি এই খাবারগুলো খেয়ে যাও। অত দামি দামি খাবার দেখে পিন্টুবাবুর মন খুশিতে ভরে ওঠে। সে বেশি বেশি করে খাবার খেয়ে নেয়, কিন্তু সে পুরো খাবার খেয়ে শেষ করতে পারে না। তখনই তার গরিব পরিবারের কথা মনে পড়ে, তাই সে খাবারগুলো প্যাকিং করিয়ে নেয়। আমি এখানে আমার গার্লফ্রেন্ডের সাথে বসে ভালো ভালো খাবার খাচ্ছি, আর ওদিকে আমার পরিবার মনে হয় পান্তা ভাত খেয়ে বসে আছে। আমি বরং এই বেঁচে থাকা খাবারগুলো নিয়ে বাড়ি ফিরে যাই, তাহলে আমার পরিবার খেয়ে খুব খুশি হয়ে যাবে। বিশেষ করে আমার বুড়ি বউ প্রত্যেক দিনই তো বিরিয়ানি খাবে বলে কারেন্ট মাথা খেয়ে নেয়, কিন্তু আমার কাছে টাকা কোথায় যে বিরিয়ানি কিনবো। তাই আজকে ওই বুড়ির জন্য বিরিয়ানিগুলো নিয়ে যাই বরং। তার গার্লফ্রেন্ডের গাড়িতে করে বাড়ি গিয়ে পৌঁছায়। পারমিতা দেবীও সেখান থেকে চলে গেলে পিন্টুবাবু নিজের বাড়ির মধ্যে প্রবেশ করে। এই যে বুড়ো ভাম, তোমার কি ব্যাপার বলো তো? আগে সন্ধ্যা 6টা বাজতে না বাজতেই বাড়ি ফিরে আসতে, এখন রাত্রি 10টা 11টা বেজে যাচ্ছে, কোনোদিন 12টাও বেজে যায়, তোমার বাড়িতে ফেরার নাম নেই। এই বুড়ো বয়সে বেকার বেকার সন্দেহ করো না তো। আমার অফিসে অনেকগুলো কাজ ছিল, তাছাড়া আমি এখন ওভারটাইম কাজ করি যাতে একটু বেশি টাকা রোজগার হয়, তাই দেরি হয়ে গেছে। এদিকে ঘরে খাবার টাকা নেই, আর ওদিকে পেট ভর্তি সন্দেহ আছে। যাই হোক, আমি তোমাদের জন্য ভালো ভালো খাবার নিয়ে এসেছি, কারণ আজকে আমাদের অফিসে পার্টি ছিল, বুঝেছো? ওই তো বস্তা পচা একটা ছোট অফিসে কাজ করো, ওখানে নাকি আবার পার্টি ছিল? আমি কি কিছু বুঝতে পারি না? দেখে তো মনে হচ্ছে কোনো রেস্টুরেন্ট থেকে খাবার চুরি করে নিয়ে এসেছো। এভাবে শাশুড়িমা এবং শ্বশুর মশাইয়ের ঝগড়ার মাঝখানে সেখানে তাদের ছেলে বৌমা চলে আসে। আচ্ছা মা, ঠিক আছে, ছেড়ে দিন, বাবাকে আর বকাবকি করতে হবে না। বাবা কত কষ্ট করে অফিস থেকে ভালো ভালো খাবার নিয়ে এসেছে বলুন তো, না হলে আমাদের তো পান্তা ভাত খেয়েই থাকতে হয়। চলুন আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করে নিই। বৌমা, এই পরিবারে তুমি ছাড়া আমাকে কেউ বোঝে না। আর হ্যাঁ, আমি অফিস থেকে খেয়ে এসেছি, তাই আমার পেটে আর খাবার খাওয়ার জায়গা নেই। তোমরা খেয়ে নাও, এই খাবারগুলো তোমাদের জন্যই। আর হ্যাঁ, তোমার বুড়ি শাশুড়িমার জন্য বেশি বেশি করে বিরিয়ানি নিয়ে এসেছি, ওকে বিরিয়ানিগুলো দিও কেমন। এই বলে পিন্টুবাবু ঘরে চলে যায়। এইদিকে রমলা দেবী তার ছেলে এবং বৌমার সঙ্গে বসে খাবার খেয়ে নেয়, কিন্তু পিন্টুবাবু ঘরে গিয়েও ভীষণ ব্যস্ত হয়ে পড়ে, কারণ সে এখন পারমিতা দেবীর সঙ্গে ফোনে চ্যাটিং করে। রমলা দেবী যখন ঘরে ঘুমাতে আসে, তখন সে দেখে যে তার বর ফোনের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে, যা দেখে তার খুবই সন্দেহ হয়। কিন্তু সে যখন তার বরকে সেই ব্যাপারে জিজ্ঞাসা করে, তখন পিন্টুবাবু বিষয়টা হেসে উড়িয়ে দেয়। এমনকি পিন্টুবাবু তার গার্লফ্রেন্ডের চক্করে পড়ে সারা রাত ঘুমায় না, কারণ তারা সারা রাত একসাথে ফোনে চ্যাটিং করে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন পেরিয়ে যায়। ইতিমধ্যে পিয়ালি শ্বশুরমশাইয়ের রূপ একেবারে পরিবর্তিত হয়ে যায়। বাবা কিছুদিন আগে ছেঁড়া ফাটা ময়লা শার্ট প্যান্ট পরে অফিসে যেত, কিন্তু এখন নতুন নতুন জামা কাপড় পরছে, ফ্লাওয়ার প্রিন্ট টি শার্ট পরছে, বাচ্চাদের মতো প্যান্ট পরছে, চোখে নতুন চশমা। আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি আমার শ্বশুর মশাইকে দেখছি নাকি কোনো সিনেমার হিরোকে দেখছি। বাড়ির চাল ফুটো, কিন্তু সাজের দিকে আমার শ্বশুর মশাই একেবারে ঋত্বিক রোশন হয়ে গেছে।
কেন তোমরা বেকার বেকার বাবাকে সন্দেহ করছো বলো তো? বাবার বয়স হয়েছে বলে বাবা কি সবসময় বুড়োদের মতো জামা কাপড় পরে ঘুরে বেড়াবে? আর গরিব তো কি হয়েছে? গরিব বলে কি ছেঁড়া জামা কাপড় পরে ঘুরে বেড়াতে হবে নাকি? তাই বাবার যেমন সাজতে ইচ্ছা করে তেমনই সাজতে দাও, কেননা বাবার বন্ধুরাও তো এরকম কোচিদের মধ্যে সাজগোজ করে, তাই বাবার একটু কম বয়সী ছেলেদের মতো সাজতে ইচ্ছা হয়েছে, বুঝেছো? তুমি যাই বলো না কেন, আমার না খুব সন্দেহ হচ্ছে। পিয়ালি এই কথা বললে প্রীতম কোনো পাত্তা দেয় না। অন্যদিকে সকাল হতে না হতেই পিন্টু বাবু অফিসে না গিয়ে পারমিতা দেবীর সঙ্গে দেখা করতে চলে যায়। সে তার গার্লফ্রেন্ডের সঙ্গে গাড়ি করে এদিক ওদিক ঘুরে বেড়ায়। তারা দুজনে শপিং মলে গিয়ে শপিংও করে। পারমিতা দেবী অনেক অনেক টাকা খরচা করে পিন্টু বাবুকে নতুন ঘড়ি, নতুন জামা কাপড়, জুতা, বেল্ট, মানি ব্যাগ ইত্যাদি কিনে দেয়। যেহেতু পিন্টু বাবুর কাছে সেরকম টাকা নেই, তাই সে পারমিতা দেবীকে শুধুমাত্র একটা গোলাপ ফুল কিনে দেয়। ডার্লিং, তুমি আমার উপর এত টাকা নষ্ট করছো, আমার খুব খারাপ লাগে, কারণ আমি তো তোমাকে কিছুই দিতে পারি না। শুধুমাত্র প্রত্যেকদিন দেখা করতে আসি বলে একটা করে গোলাপ ফুল নিয়ে আসি, আর তেমন কিছু তো নয়। ওই গোলাপ ফুলটাই আমার কাছে অনেক কিছু। আমি আমার মনের মণিকোঠায় ওই গোলাপ ফুলটা সাজিয়ে রাখতে চাই। তাছাড়া তুমি আমার একটা মাত্র বয়ফ্রেন্ড, তাই তোমার টাকা ধ্বংস করব না তো কার টাকা ধ্বংস করব? পিন্টু বাবু বুঝতেই পারে যে সে একটা ভালোই গাধার মতো বয়স্ক গার্লফ্রেন্ড পাতিয়েছে, যে কিনা তার উপর লক্ষ লক্ষ টাকা ধ্বংস করতে ব্যস্ত থাকে। কিন্তু সেদিন যখন পিন্টু বাবু সমস্ত দামি দামি উপহার নিয়ে বাড়িতে ফিরে যায়, তখন তার পরিবারের লোকেরা একেবারে অবাক হয়ে যায়। এ কি বাবা, আপনি এত দামি দামি জিনিসপত্র কিভাবে কিনলেন? আমাদের রান্নাঘরে মাসের তেল, নুন, ঝাল, চাল সব ফুরিয়ে গেছে, আর এদিকে আপনার সাজের বাহার তো দিন দিন বেড়েই যাচ্ছে। আপনি সংসারের দিকে কোনো খেয়াল করেন না, আমাদেরকে কোনো টাকাও দেন না, শুধু নিজের জন্য দামি দামি উপহার কিনছেন। তোমরা তো দেখছি আমার সুখ সহ্য করতে পারো না। আগে ভাবতাম তুমি হয়তো আমাকে বুঝবে, কিন্তু তুমিও দেখছি তোমার শাশুড়ি মায়ের মতোই কথা বলতে শুরু করে দিয়েছো। সামনেই আমার একটা বন্ধুর বিয়ে, তাই আমার বন্ধু আমাকে এই দামি দামি উপহারগুলো দিয়েছে, বুঝেছো? তুমি কি ভাবো আমরা ঘাসে মুখ দিয়ে চলি? তুমি যেমন গরিব, তোমার বন্ধুরাও সেরকম পাতাখোর গরিব। কে তোমাকে এই গিফট দিয়েছে আমি ভালো করেই জানি। তোমার নিশ্চয়ই কোনো নতুন জায়গায় সম্পর্ক হয়েছে, আর সেই প্রেমিকাই তোমার উপর এত টাকা নষ্ট করছে। এমন কথা শুনে পিন্টু বাবু খুবই রেগে যায়, আর সে পুরোপুরি অস্বীকার করে। দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কাটে। একদিন প্রীতম যখন নিজের চুলে কালি করতে যাবে, তখন সে কিছুতেই নিজের কালির বোতল খুঁজে পায় না। সে তার বাবা মায়ের ঘরে গিয়ে দেখে তার বাবা কালির বোতল থেকে কালি ঢেলে চুল একেবারে কালো রং করেছে। এমনকি সে নিজের গোফে পর্যন্ত কালি করে। ও পারো, ও পারো, ও পারো, তোমার মতো এই পৃথিবীতে কেউ নেই দুটো আরো। ও পারো, তুমি আমার হিরোইন আর আমি তোমার হিরো, লাভ ইউ পারো। বাবার এরকম হাল দেখে প্রীতম একেবারে অবাক হয়ে যায়। বাবা, তুমি কি করছো? তুমি এর আগে সবসময় পাকা চুল তো পছন্দ করতে, আর আমরা কতবার তোমাকে মাথায় কালি করতে বলেছি, কিন্তু তুমি তো শোনোনি। আর এখন তুমি চুলে গোফে সব জায়গায় কালো কালি করে ফেলছো কেন? হ্যাঁ, বেশ করেছি, কালো করেছি। তুই বুড়ো হয়ে যেতে পারিস, কিন্তু তোর বাবা এখনো বুড়ো হয়ে যায়নি। আভি তো মে জওয়ান হু। এই বয়সে কোথায় দু তিনটে প্রেম করবি তা নয়, বাবার পেছনে কাঠি করতে এসেছিস? যা এখান থেকে, বউয়ের আঁচলে গিয়ে লুকিয়ে পড়। বেকার কথা বলো না তো বাবা, এই বয়সে আমাকে কতগুলো ইএমআই দিতে হচ্ছে। তুমি তো বলেছিলে আমাকে অর্ধেক টাকা দিয়ে দেবে, কিন্তু তুমি আমাকে কোনো টাকা দাওনি। আর ওদিকে তুমি এখন চুলে কালি করা নিয়ে ব্যস্ত। কত টাকা লাগবে বল? কত টাকা? আমি তোকে এক্ষুনি অনলাইন করে দিচ্ছি, আর আমাকে একদম টাকার খরচা শোনাতে আসবি না বলে দিলাম। এই কথা বলে পিন্টু বাবু লক্ষ লক্ষ টাকা তার ছেলের ফোনে পাঠিয়ে দেয়, যা দেখে তার ছেলে একেবারে আকাশ থেকে পড়ে। তখনই প্রীতম তার মা এবং বউকে সমস্ত ঘটনা জানায়, কিন্তু তারা কেউ ভাবতেই পারে না যে পিন্টু বাবুর মতো গরিব একজন ব্যক্তি ধনী গার্লফ্রেন্ড পাতাতে পারে। দেখতে দেখতে এভাবে বেশ কিছুদিন কাটে, কিন্তু পিন্টু বাবু পারমিতা দেবীর সাথে বেশ ভালোই ঘুরে ফিরে বেড়ায়। পারমিতা দেবীকে সে মিষ্টি মিষ্টি কথা বলে তার কাছ থেকে টাকা আদায় করে এবং সেই টাকা নিয়ে এসে সংসারে দেয়। তার উপর বুড়ি পারমিতা দেবীরও শখ কম নয়, সে পিন্টু বাবুকে এখন বিয়ে করবে বলে ঠিক করে। আমিও তো তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু আমার বাড়িতে একটা বুড়ি বউ আছে। ও যদি জানতে পেরে যায় যে আমি তোমাকে বিয়ে করব, তাহলে আমাকে মেরেই ফেলবে। তোমার বুড়ি বউয়ের কাছে তোমাকে দেওয়ার মতো 1 টাকাও নেই, কিন্তু আমি তো কোটিপতি, তাই তুমি এত চিন্তা করছো কেন? বিয়ের পর তোমার বুড়ি বউ আর তোমার পরিবারকে বেশি বেশি টাকা দিয়ে বাড়ি থেকে বার করে দেব, তারপর আমরা আরাম করে জীবন কাটাবো। একদম ঠিক কথা বলেছো, কারণ আমারও গরিবদের মতো জীবন কাটাতে আর ভালো লাগছে না। আর কদিনই বা পৃথিবীতে আছি বলো তো? সুতরাং আমিও বড় লোকদের মতো আরাম করে জীবন কাটাতে চাই। ওই বুড়িটাকে তাড়িয়ে দেবো। পিন্টু বাবু পারমিতা দেবীর সাথে বসে বসে এভাবেই গল্প করতে থাকে। ঠিক এমন সময় রমলা দেবী এবং পিয়ালি তাদের সব কথা শুনে নেয়, কারণ তারা আজকে পিন্টু বাবুকে ফলো করে সেই জায়গায় এসে উপস্থিত হয়। এই বুড়ি বয়সে আমার শ্বশুর মশাইকে ফাঁসিয়ে বিয়ে করতে চাওয়া একদম বার করে দেব। বুড়ি বয়সে ভীমরতি, তাই না?
এই বলে পিয়ালি এবং তার শাশুড়ি মা গাছের পেছন থেকে বেরিয়ে পারমিতা দেবীর চুলের মুঠি ধরে একেবারে নাড়িয়ে দেয়, যা দেখে পিন্টুবাবু খুবই ভয় পেয়ে যায়। সেদিন রমলা দেবী এবং পিয়ালি দুজন মিলে পারমিতা দেবীকে বেশ আচ্ছা মতো ধোলাই দেয়। আমাকে ছেড়ে দাও, বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি। ওই বুড়িটা আমাকে ফাঁসিয়েছে, ওর কাছে কোটি কোটি টাকা আছে, ওই টাকা দেখিয়ে আমাকে বিয়ে করতে চাই, কিন্তু আমি করতে চাই না। বিশ্বাস করো, তোমরা আমাকে ছেড়ে দাও। তোমার মতো বুড়োকে আমার বিয়ে করতে বয়েই গেছে, দয়া করে আমাকে মেরো না, আমাকে তোমরা ছেড়ে দাও, আমি ওকে বিয়ে করব না। আসলে আমি একা থাকি তো, তাই আমার একটা চাকরির প্রয়োজন ছিল, সেই জন্য আমি ওকে টাকা দিয়ে চাকরির মতো পুষতে চেয়েছিলাম। ও যেহেতু গরিব তাই আমি ওকে ফাঁসিয়েছিলাম, আমার ভুল হয়ে গেছে, আমি টাকা দিয়ে চাকর রেখে দেব, কিন্তু আমার আর প্রেম করার দরকার নেই। পারমিতা দেবী এই কথা বলে কোনো রকমে সেখান থেকে পালিয়ে বাঁচে। এমন সময় পিন্টুবাবু তার স্ত্রী এবং বৌমার সামনে খুবই লজ্জিত হয়ে পড়ে, কিন্তু সে কোন মুখে তাদের কাছে ক্ষমা চাইবে কিছুই বুঝে উঠতে পারে না। এমন পরিস্থিতিতে রমলা দেবী এবং তার পরিবার পিন্টুবাবুর উপর রেগে থাকলেও শেষ পর্যন্ত তারা পিন্টুবাবুকে ক্ষমা করে দেয়। সেদিনের পর থেকে পিন্টুবাবু আর কখনো এরকম ভুল কাজ করে না, সে ধীরে ধীরে নিজেকে পুরোপুরিভাবে শুধরিয়ে নেয়। মাম্পি তার মা পাপিয়া দেবী এবং ছোট ভাই বাবলুর সঙ্গে বাস করত। মাম্পি একটি প্রাইভেট সেক্টরে জব করত। একদিন অফিস ট্যুর শেষ হওয়ার পর সে বাড়ি ফিরবে বলে অফিস থেকে বেরোতেই দেখে যে রিমঝিম রিমঝিম বৃষ্টি নেমে এসেছে। এই দেখে মাম্পি খুব খুশি হয়। আরে বাহ, বর্ষার শুভ সূচনা আজকে হয়েই গেল তাহলে। মা তো কখনোই ভিজতে দেয় না, কিন্তু আজকে আমি ভিজতে ভিজতে বাড়ি যাব। এমনিতেই ছাতা নিয়ে আসিনি, মা কিছু বলতেও পারবে না, কিন্তু আগে কিছু খেতে হবে, খুব খিদে পাচ্ছে, কি খাওয়া যায়? মাম্পি এদিক ওদিক তাকানোর পর দেখে যে রাস্তার ধারে একজন ভুট্টাওয়ালা গরম গরম ভুট্টা বিক্রি করছে, কয়েকজন দাঁড়িয়ে ভুট্টাও খাচ্ছে। ঠিক তার পাশে সে দেখে যে একজন আইসক্রিমওয়ালা ঠেলা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। সে আইসক্রিম খাবে নাকি ভুট্টা খাবে কনফিউজ হয়ে পড়ে। দূর বাবা, কি খাবো বুঝতে পারছি না, আইসক্রিম নাকি ভুট্টা? ভুট্টা খাই, এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম ভুট্টা ভালো লাগবে। মাম্পি নিজের মনে মনে এই কথাগুলো বলছিল, তখন তার পাশ থেকে রোহিত নামে একটি ছেলে যেতে যেতে বলে, আইসক্রিম খেতে পারেন ম্যাডাম, এই ওয়েদারে তো সবাই ভুট্টা খায়, কিন্তু আইসক্রিম খায় না, নতুন কিছু ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে। মাম্পি অবাক হয়ে বলে, আপনি কে? আপনি কি আমাকে চেনেন নাকি যে আইসক্রিম খেতে বলছেন? না না, আমরা কেউ কাউকেই চিনি না, তবে আপনি কি খাবেন ঠিক করতে পারছিলেন না, তাই বলে আপনাকে একটু সাহায্য করছিলাম আর কি। হ্যাঁ সেটাই, ফ্রিতে জ্ঞান উপদেশ সবাই দিতে জানে। তুমি চাইলে ফ্রিতে তোমাকে আইসক্রিমও খাওয়াতে পারি। নো থ্যাঙ্কস, ফ্রিতে আইসক্রিম খাওয়াতে হবে না, আমাকে কোম্পানি দিলেই হবে। চলো দুজনে মিলে আইসক্রিম খাই, একা একা ভালো লাগবে না। ওকে, আমিও তো এমনি আইসক্রিম খেতেই যাচ্ছিলাম। মাম্পি ও রোহিত দুজনে মিলে বৃষ্টিতে ভিজতে ভিজতে আইসক্রিম খায়। বর্ষার ঠান্ডা শান্ত আবহাওয়ায় আইসক্রিম খেতে মাম্পির খুবই ভালো লাগছিল, তাই সে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকগুলো আইসক্রিম খেয়ে ফেলে। শুধু তাই নয়, আইসক্রিম খেতে খেতে সে রোহিতের সঙ্গে অনেক কথাও বলে। দুজনে একে অপরের ফোন নাম্বারও এক্সচেঞ্জ করে নেয়। মাম্পি আইসক্রিম খেয়ে রোহিতকে বিদায় জানিয়ে বাড়ি ফিরে আসে। এ বাবা, এ কি অবস্থা, তুই তো পুরো ভিজে গেছিস, কি দরকার ছিল হ্যাঁ ভিজে ভিজে বাড়ি আসার? কিছুক্ষণ অপেক্ষা করা গেল না? বৃষ্টিতে ভিজে শরীর খারাপ হলে কি হবে? আরে মা, কিছু হবে না, কি করব বলো, আমার কাছে যে ছাতা ছিল না। সরো দেখি, আগে ফ্রেশ হয়ে জামাটা খুলি, না হলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার প্রশ্নের উত্তর দিতে গিয়েই ঠান্ডা লেগে যাবে। মাম্পি স্নান করে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। মা, স্নান করার পর তো খিদে পেয়ে গেল, কি খাই বলো তো? যা ইচ্ছা খা, ঘরে কি খাবার নেই নাকি? ভাত আছে, রুটি আছে, মুড়ি আছে, খা। দূর, এই বর্ষার সন্ধ্যেবেলা ভাত রুটি মুড়ি কে খায়? আর অন্য কিছু কি আছে দেখি, ফ্রিজে কিছু পাই কিনা। মাম্পি ফ্রিজ খুলে দেখে যে নানান রকম সবজি ও ফলমূলে ফ্রিজ ভর্তি। সে মন খারাপ করে ফ্রিজ বন্ধ করতে যাবে কি, তখনই সে একটা আইসক্রিম দেখতে পায়। বাহ, আইসক্রিম! আজকে তো আইসক্রিম আমার পেছন ছাড়ছে না দেখছি। মা, এটা কার আইসক্রিম? আমি খাচ্ছি। এই না না, খাস না, বাবলু এনে রেখেছে খাবে বলে, ও আবার চেঁচামেচি করবে কিন্তু। কি চেঁচামেচি করবে? চুপ করো তো,
আমি বুঝে নেব। এই বলে পাপিয়া জানালার ধারে গিয়ে বৃষ্টি দেখতে দেখতে মজা করে আইসক্রিম খেতে থাকে। কিছুক্ষণ পর সেখানে তার ছোট ভাই বাবলু এসে বলে, এই দিদি, তুই আইসক্রিম কোথায় পেলি? আমি ফ্রিজে আইসক্রিম রেখেছিলাম, এটা যদি ওই আইসক্রিম হয় তাহলে দেখ আমি তোর কি করি। এই ছোট আছিস, ছোটর মতো থাক, এটা আমার আইসক্রিম, তোর নয়। তোরটা তো ফ্রিজেই আছে, দেখ। বাবলু তাড়াতাড়ি করে রান্নাঘরে গিয়ে ফ্রিজ খুলে দেখে যে ফ্রিজে তার আইসক্রিম নেই। সে খুব রেগে গিয়ে রান্নাঘর থেকে দৌড়ে মাম্পির কাছে আসে, কিন্তু মাম্পি ততক্ষণে দৌড়ে দৌড়ে সিঁড়ি দিয়ে উঠে তার রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। বাবলু তার দিদির ঘরের সামনে গিয়ে দরজা ঠুকতে ঠুকতে বলে, পেয়েছি, আমার আইসক্রিম খেয়েছিস, আমি তোকে ছাড়বো না। তুই বাইরে বেরো আজকে, শুধু আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। আজকে দেখি তুই কখন বেরোস, আমি তোকে ছাড়বো না বলে দিচ্ছি। আরে বাবা, তোর আইসক্রিম আমি এনে দেব। রাক্ষস একটা, 10 টাকা দামের একটা আইসক্রিমের জন্য যেন ওর প্রাণ বেরিয়ে যাচ্ছে। হাহ। বাবলু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষ পর্যন্ত বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। সেদিনের পর থেকে বৃষ্টি হলেই মাম্পি আইসক্রিম কিনতে বেরিয়ে যেত। বেশ কয়েকদিন কেটে যায়। মাম্পি ও রোহিত মাঝে মধ্যেই ফোনে কথা বলে। একদিন মাম্পি অফিস থেকে বাড়ি আসার সময় দেখে যে রাস্তায় রোহিত দাঁড়িয়ে আছে। আরে রোহিত, তুমি এখানে কি করছো? কারোর জন্য অপেক্ষা করছো নাকি? না না, তেমন কিছু না, তবে ধরে নিতে পারো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আচ্ছা তাই, কিন্তু কেন শুনি? একটা কথা বলার জন্য। না মানে, একটা জায়গায় অনেক বড় আইসক্রিম পার্লার ওপেন হয়েছে, চলো না আমরা দুজনে গিয়ে আইসক্রিম খেয়ে আসি। আমি জানি তুমি আইসক্রিম খেতে খুব ভালোবাসো। আইসক্রিম? এখন? এখন তো বৃষ্টি হচ্ছে না। আমি শুধু আইসক্রিম নয়, বৃষ্টি প্লাস আইসক্রিম ভালোবাসি। অর্থাৎ বৃষ্টি হলে আইসক্রিম চাই, আর তেমনি আইসক্রিম খাওয়ার জন্য বৃষ্টি হওয়া চাই। সরি, আমি এখন যাব না, আমার এখন আইসক্রিম খাওয়ার কোনো মুড নেই। এই বলে মাম্পি বাড়ির দিকে হাঁটা শুরু করে দেয়। এই এত কিছুর আয়োজন করলাম, ভাবলাম যে আজকে মাম্পিকে আমার মনের কথা বলেই ফেলবো, কিন্তু সব প্ল্যানই তো চপাট হয়ে গেল দেখছি। আইসক্রিম খাওয়ার জন্য এনার এখন বৃষ্টি দরকার। কি জ্বালা, হে উপরওয়ালা বৃষ্টি দাও দয়া করে। এমন বলতেই ঝিরঝিরে বৃষ্টি পড়তে শুরু হয়ে যায়। আরে বাহ, তার মানে উপরওয়ালা আমার সঙ্গে আছে, আমাকে সাহায্য করছে। বৃষ্টিটা দিয়ে উপরওয়ালা আমাকে আরো উৎসাহিত করে তুলেছে। কিন্তু বৃষ্টি তো এলো, মাম্পি কোথায় চলে গেল? রোহিত, আমি চাইনি, বৃষ্টি পড়ছে দেখে আবার ছুটে এলাম। তুমি যে আইসক্রিম পার্লারে যাওয়ার অফারটা দিয়েছিলে, ওটা কি এখনো ভ্যালিড আছে? হ্যাঁ নিশ্চয়ই, কেন নয়, চলো চলো। মাম্পি রোহিতকে নিয়ে একটা বড় আইসক্রিম পার্লারে যায়। মাম্পি দেখে যে আইসক্রিম পার্লারটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা আছে। রোহিত মাম্পির জন্য বিভিন্ন ফ্লেভারের নানান রকম আইসক্রিম অর্ডার করে। ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাম্পি বৃষ্টির মনোরম দৃশ্য দেখতে দেখতে আইসক্রিম খায়। এই সুযোগে রোহিত তার মনের কথা বলে দেয়। রোহিত মাম্পিকে বিয়ে করতে চায় শুনে মাম্পিও খুব খুশি হয়ে বলে, ভাগ্যিস বর্ষাকালটা থাকতে থাকতে তুমি আমায় বললে। বর্ষাকাল চলে গেলে আমি আর তোমাকে বিয়েই করতাম না। মানে তাহলে কাকে বিয়ে করতে? আরে বুদ্ধু, তোমাকেই করতাম, কিন্তু পরের বছর বর্ষাকালে। যাক, এখনো 2 মাস সময় হাতে আছে। বিয়ে করে আমরা রোজ দুজনে বৃষ্টিতে আইসক্রিম খাবো আর মজা করব। যাক বাদ দাও, আমি বাড়িতে মায়ের সঙ্গে কথা বলে তোমাকে জানাবো, ঠিক আছে? মাম্পি বাড়ির জন্য কয়েকটা আইসক্রিম প্যাক করে নিয়ে চলে আসে। মাম্পি বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি এসেছিল। সে বাড়ি আসতেই তার মা তাকে বৃষ্টিতে ভেজের জন্য বকাবকি করছিল, আর ওদিকে বাবলু মাম্পির হাত থেকে আইসক্রিমের প্যাকেটটা নিয়ে খেতে শুরু করে দেয়। মা দেখো, বাবলু আমার আইসক্রিম খেয়ে নিচ্ছে। আমি কালকে খাবো বলে এনেছি, কালকে আমার অফিস ছুটি। ঠিক করেছি, তুই যে সেদিন আমার আইসক্রিম খেয়েছিস তখন। আমিও দেখি তুই এবার কি করতে পারিস। আমি তো চললাম নিজের রুমে বসে বসে আরাম করে আইসক্রিম খেতে। মা, তুমি একে আরো বেশি করে বকো। এই দাঁড়া দাঁড়া বলছি, একটা আইসক্রিম নিয়ে বাকিটা আমাকে দিয়ে দে। আমি তো তোর একটা আইসক্রিম খেয়েছিলাম। এই তুই দাঁড়া এখানে, ভিজে গায়ে ঘরে ঢুকবি না বলে দিলাম। একটু আগেই আমি ঘর মুছেছি। নে টাওয়েলটা ধর, ভালো করে গা মুছে তারপর উপরে যাবি। এত বড় হয়ে গেল, 2 দিন পর বিয়ে দেব, আর এখনো ছোট ভাইয়ের সঙ্গে আইসক্রিম খাওয়ার জন্য ঝগড়া করছে। না মা, ঝগড়া করছি না। আসলে এই আইসক্রিমগুলো আমি ভাইয়ের জন্যই এনেছিলাম, কারণ আজকে আমি খুব খুশি।
আর আমি অলরেডি অনেক আইসক্রিম খেয়েছি। মা, তুমি যখন বিয়ের কথা তুলেছো তখন তোমাকে বলেই ফেলি। মাম্পি রোহিতের ব্যাপারে তার মাকে জানায়। রোহিত এবং তার মা একদিন মাম্পিকে দেখতে আসে। দুই পরিবারের সম্মতিতে তাদের কয়েকদিনের মধ্যে বিয়ে ঠিক হয়ে যায়। বিয়ের পরও মাম্পি শ্বশুর বাড়িতে গিয়ে বৃষ্টি হলেই আইসক্রিম খেত। সে বাড়িতে আইসক্রিম বানিয়েও ফ্রিজে রেখে দিত। একদিন রোহিত অফিস থেকে বাড়ি আসার পর, উফ, এই বর্ষাকালেও এত যে গরম পড়েছে, 2 দিন হয়ে গেল বৃষ্টি বন্ধ। এই গরম আর সহ্য করা যাচ্ছে না, যাই একটু ঠান্ডা জল খেয়ে আসি। রোহিত এই বলে ফ্রিজ খুলে অবাক হয়ে যায়, কারণ সে দেখে যে ফ্রিজ ভর্তি শুধু আইসক্রিম আর আইসক্রিম, এছাড়া ফ্রিজে আর কিছুই ছিল না। মাম্পি, এগুলো কি? ফ্রিজে আইসক্রিম ছাড়া আর তো কিছুই নেই। একটা জলের বোতলও তো রাখা দরকার, তাই না? আর এত আইসক্রিম খাবে তুমি? ঠান্ডা লাগবে তো। আমার ঠান্ডা লাগবে না, আমার ইমিউনিটি পাওয়ার অনেক বেশি, বুঝেছো? 2 দিন বৃষ্টি হচ্ছে না বলে আইসক্রিম গুলো খাওয়া হয়নি, না হলে এতক্ষণে শেষ হয়ে যেত। বিয়ের আগে তো নিজেই আইসক্রিম কিনে খাওয়াতে, আর এখন তোমার রাগ হচ্ছে? সবই পটানোর ধান্দা ছিল তাহলে। সময়ের সঙ্গে সঙ্গে বৃষ্টিতে মাম্পির আইসক্রিম খাওয়া এক বদ অভ্যাসে পরিণত হয়েছিল। বর্ষাকাল শেষ হতে আর কিছুদিন বাকি থাকায় মাম্পি আরো বেশি বেশি করে আইসক্রিম খায়। আবার সেই পরের বছর বৃষ্টি আসবে, আর আমি তখনই আইসক্রিম খেতে পারবো। বৃষ্টি ছাড়া আইসক্রিম আমি খেতেই পারবো না কখনো। বৃষ্টি আর আইসক্রিমের কম্বিনেশনটা সত্যি দারুণ। দেখতে দেখতে বর্ষাকাল শেষ হয়ে যায়। মাম্পির মনও খুব খারাপ হয়ে যায়। আর বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হবেও না। আমার ভালো লাগছে না, আমি বৃষ্টিতে আইসক্রিম খাবো। মাম্পি বাথরুমে গিয়ে শাওয়ারের নিচে দাঁড়িয়ে আইসক্রিম খেতে শুরু করে। এটা করে সে খুব মজা পায়। এরকম ভাবে কয়েকদিন চলতে থাকে। একদিন মাম্পি কয়েকটা আইসক্রিম নিয়ে বাথরুমে ঢোকে, কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও সে বাথরুম থেকে বেরিয়ে আসে না। রোহিত দরজা ভেঙে দেখে যে মাম্পি অজ্ঞান অবস্থায় পড়ে আছে। রোহিত ও তার মা মাম্পিকে হসপিটালে নিয়ে যায়। আপনার ওয়াইফের বডিতে টেম্পারেচার অনেক কমে গেছে, ওনাকে এখনই হিট দিতে হবে। আর তার সাথে সাথে ওনার নিউমোনিয়া ধরা পড়েছে। নিউমোনিয়া জ্বরের ফলে মাম্পি অনেক কষ্ট পাচ্ছিল। তার কৃতকর্মের জন্য নিজের প্রতি তার খুব রাগ হচ্ছিল। তাকে বেশ কয়েকদিন হসপিটালে অ্যাডমিট রাখা হয়েছিল। হসপিটালের বেডে শুয়ে শুয়েই সে তার ভুল বুঝতে পেরেছিল। মনে মনে সে আর এরকম ভুল কখনোই করবে না বলে ঠিক করে। মাম্পি পুরোপুরি সুস্থ হয়ে গেলে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। সবাই মিলে আবার হাসি খুশি বসবাস করতে থাকে।